প্রসেস থেকে আমরা বলছি একদম জায়ফ্রাম প্রসেস লাগিয়ে আমাকে 4টে আঙুল রাখতে বলি, যে একদম নিচ থেকে 4টে আঙুল রাখুন। এটা কতটা ঠিক আপনারা আমাদের বলুন। আমরা বলছি একদম জায়ফ্রাম প্রসেস লাগিয়ে 4টে আঙুল। আপনি প্রথমে জায়ফ্রাম প্রসেসটা ঠিক করুন, আপনার লাস্ট যেটা রয়েছে সেখানে আগে আপনি 4টে আঙুল রাখুন, 3টে আঙুল পেছন থেকে সরিয়ে দিন। চতুর্থ আঙুল যেটা রয়েছে প্রায় এই জায়গাটা যেখানে আপনাকে চাপ দিতে হবে, এটা আমরা বলি। এটা কতটা ঠিক? আপনি একবার কি লক্ষ্য করে দেখলেন যে আপনি যেখানে হাত দিচ্ছেন এবং আমরা যেখানে হাত দিচ্ছি খুব একটা ডিফারেন্স নেই? তাহলে তার মানে আমরা যেটা বলছি সেটা ঠিক। অ্যাবসলিউটলি। আমি ওপর থেকে আসছি, আপনি নিচে থেকে উঠছেন। ম্যাডাম আরো একটা সহজ পদ্ধতি তাহলে বলে দিই, হ্যাঁ, আরো ইজি, অত মাপযোগ্য করবে না। ইন্ট্রা মেমোরি লাইন, দুটো নিপল দুটোকে জোড়লে ইন্ট্রা মেমোরি লাইন হয়, ঠিক তার তলায় হাত দিচ্ছি, দেখুন একই জায়গায়। ম্যাডাম আরেকটা প্রশ্ন, বলুন বলুন। ক্যালকুলেট পালস আমরা সাধারণত 3টে আঙুল দেখি, কারণ স্পিড চেঞ্জ হয়ে গেছে। আর যেটা ক্যালকুলেট পালস দেখি সেটা বলা হচ্ছে 2 আঙুল দিয়ে দেখতে। তা এটার মধ্যে কি কি? আমি একটা কথা বলি, এক আঙুল দিয়ে দেখবেন না, মিস করে যাবেন। আপনি 2 আঙুল দিয়েও দেখতে পারেন, 3 আঙুল দিয়েও দেখতে পারেন। 3 আঙুলের ফান্ডাটা কি? এটাই তো 3 আঙুলের ফান্ডাটা হচ্ছে যে আপনি ফার্স্ট আর লাস্টে দিয়ে স্টেবিলাইজ করলেন, মাঝখানটা দিয়ে আপনি ফিল করলেন। সত্যি কথা বলতে এই কনসেপ্টটা কিন্তু আলটিমেটলি দেখা গেছে খুব একটা জরুরি নয়। আপনি নিজেরা করুন, 2 আঙুল দিয়েও দেখুন, আপনি ফিল করতে পারবেন। 3 আঙুল দিয়ে দেখবেন যে আপনার কনফিডেন্সটা বেশি আছে। 2 বা 3-এ আপনি যেটাতে অভ্যস্ত হবেন তাই দিয়েই ফিল করবেন, কোনো ডিফারেন্স। আপনি ফিল করলেন 3 আঙুল দিয়ে দেখেন, আমরা যে কোনো পাল দিয়ে দেখেন, ডাক্তাররা সবসময় 3 আঙুল দিয়ে। এটা আমি বললাম যে নেট দেখে বললাম যে বলে প্রেফারেবলি আপনার যখন ক্যারোটিড পালস দেখবেন ইউ পুট ইউর 2 ফিঙ্গার। ওয়াই? আপনাকে কেনটা বলেছে? ওয়াই না, আমি এটা এইটুকু বললাম, তারপরে আপনার কাছে আমি ক্লারিফাই করলাম না, এইটাই বলছি। কেন এই যে সঞ্জয় বললেন যে 3 আঙুল, 3 আঙুলের ফান্ডা হচ্ছে দুটো দিয়ে স্টেবিলাইজ। আর অনেক সময় যদি বয়স্ক পেশেন্ট হয়, ভেন গুলো বা আর্টারি গুলো অনেক ফ্রেল, স্লিপ করে। স্টেবিলাইজ উইথ 2 ফিঙ্গার, ফিল উইথ দ্য মিডল। ঠিক বলছি তো দেখছি? ফিল উইথ দ্য মিডল, এটা হচ্ছে আমাদের কিছু। আমার মনে হয় আপনারাও যদি 3 দিয়ে ফিল করেন আপনাদের পক্ষে অনেক হেল্পফুল হবে, অনেক ইজি হবে কাজটা। 2 দিয়ে ফিল করা আপনারা নিজেরা ট্রাই করুন, কারো কথা বিশ্বাস করতে হবে না। দাদা না, নিজেরা করে দেখুন। ডু ইট। কারণ এটা তো হ্যান্ডস অন না, এইটা একদম কোনোদিন না। আগে হাত নামান। এইটা ম্যাডাম আপনার থেকে পড়ে আসতে হবে এই একবার। আরেকটা কথা বলে দিই, ক্যারোটিড পালস নেভার নেভার এন্ড নেভার আপনি একসঙ্গে দুটো ফিল করবেন, নেভার। আসুন, ওরকম ভাবে ফিল করলে দূর থেকে মনে হবে গলা টিপছে, সেটা হতে পারে। ঠিক আছে? কখনো 2 হাতে দুদিকে ক্যারোটিড পালস ফিল করবেন না। কেন? অক্সিজেনটা বন্ধ হয়ে যাবে ব্রেনে, রাইট? একটা আরেকটা মানে মেইন যেটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট সেটা হচ্ছে কি ভেগাস নার্ভ তার সঙ্গে ভেগাস নার্ভ যদি থাকে এবং ক্যারোটিড সাইনাস মানে থাকে, সেখানে যদি স্টিমুলেট করা তাহলে ব্র্যাডিকার্ডিয়া হবে, পালস রেট আপনার কমে যাবে। তার মানে আপনি কার্ডিয়াক অ্যারেস্টে আপনার উদ্দেশ্য কি? হার্টবিটটাকে বাড়িয়ে দেওয়া, কিন্তু দুটো একসঙ্গে করে আপনি পার্ডন প্লিজ স্যার, আরেকবার বলুন এটা। হ্যাঁ বুঝিয়ে মানে দিলে আমরা বলছি। ক্যারোটিড দেখতে গিয়ে ক্যারোটিড যে গ্রুপটা সেখানে ক্যারোটিডের সঙ্গে ভেগাস নার্ভ থাকে, আর তার সঙ্গে হচ্ছে ক্যারোটিড সাইনাস ক্যারোটিড আর্টারির কাছেই থাকে। তো যখন আমরা সেখানটা প্রেস করি সেটা হচ্ছে ওই দুটোকেই স্টিমুলেট করে, দুটোই হচ্ছে কার্ডিও ইনহিবিটর। মানে যদি ওটাকে প্রেস করি একদিকের করলে যে ইনহিবিশনটা হবে সেটা অন্য দিক দিয়ে স্টেবল হবে, মানে ম্যানেজ করা যাবে। কিন্তু যে যদি দুদিকের দিয়েই করি তাহলে কার্ডিয়া যে রেট সেটা হচ্ছে কি কমে যাবে এবং কমে গিয়ে অ্যারেস্ট হতে পারে। ঠিক আছে? তাহলে একটা জিনিস হলো রিপসের উপরে আর নয়, তাই না? কেউ বলবেন আপনি রিপস আপনার নিজেরটাই প্রেস করুন, আমাকে স্ট্যান্ডার্ডে প্রেস করুন। স্যার ওটা একদিন দেখি হার্টের পজিশনটা, সেটা তো আরো ভালো হতো। যে আমাদের কনভেনশনাল বলে 2 বাঁ পাশে থাকে, কিন্তু অ্যাকচুয়াল তো ঠিক স্টারনামের নিচে একটু লেফট সাইডে গেছে। এই যে এই কনসেপ্টটা যারা আমরা কমন লেভেলের কাছে যাই, আমি যখনই জিজ্ঞেস করি হার্ট কোন দিকে আছে, মোস্ট অফ দি ট্রেনিং তারপরে বাঁ দিকে।
ওটার একটা বড় কারণ হচ্ছে সিনেমা। হ্যাঁ একদম সেই জন্য ওই জায়গাটা বেশি। সাজানোর কাটা If the bait is available, then you can see what is where is stardom, where is the heart shadow is there. It's a good demonstration. You can give it just next week to the patient. কিন্তু আমরা তো সবসময় দেখতে পাবো না। না, যারা তাদেরকে demonstrate করবেন তারা একটা জোগাড় করলে পাওয়া না যায়। সে ছবি টবি সবই আছে সব দেখা যাবে PowerPoint আছে। আমাদের ভালো বিষয়। রিপ ভেঙে যাওয়ার যে প্রসঙ্গটা এলো, একটা আপনি বলেন যে রিপ ভেঙে যায় তাহলে আমার কমপ্লিট আর একটা হচ্ছে একটা গোটা রিপালা লোক এলো, আমি এমন চিকিৎসা করলাম তার রিপটাই ভেঙে দিলাম আর এফেক্টিভও করলাম না। Does it make sense? আমার একটা প্রশ্ন ছিল জানতে চাওয়ার, ইনএফেক্টিভ বা ভেঙে যায় তাতে অর্গান ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা রয়েছে? বলে দিচ্ছি দুটো ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে এফেক্টিভ সিপিআর আমি কোনোদিন রিপের উপরে দেব না, তাহলে ফার্স্ট লাইনটাই হচ্ছে আমাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ওটা ইনএফেক্টিভ, কারণ আমি যে প্রেশার 5 সেন্টিমিটার ডিপ্রেশন আমি স্টার্নামের উপরে করতে পারবো, আমি সেই 5 সেন্টিমিটার ডিপ্রেশন কোনোদিন রিপের উপরে করতে পারবো না। ভেঙে যায়। তাহলে আমার ফার্স্ট লাইনটাই আমি নেগেট করে দিলাম। আর সেকেন্ডলি হচ্ছে তোমার ইন্টারনাল অর্গান কি আছে রিপসের তলায়, লাংস। আমার রিপস যদি ভেঙে যায় তার একটা শার্প এন্ড হতে পারে, সেই শার্প এন্ড তো আমার লাংসে ইনজুরি করতেই পারে। ইট ইজ মোস্ট অবভিয়াস। ঠিক আছে, কেন রিপস নয়? যদি আগে থেকেই তার রিপসটা ভাঙা থাকে তাহলে তোমার কিছু করার নেই, তুমি তো স্টার্নামের উপরে দিচ্ছ, তুমি তো স্টার্নামের উপরে দিচ্ছ, তার রিপস কিন্তু তখন আর অতটা ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ নেক্সট ক্লিয়ার এইটুকুনি। যেহেতু বলেছিলেন আপনি প্রথমে হচ্ছে ইন্টারাকশন, এই ইন্টারাকশন সো ওয়েলকাম বলুন না, মানে কেউ কিন্তু ঘুরছেন সেইটা বলুন যে এতক্ষণ হয়ে গেল। আচ্ছা, এতক্ষণ কার্ডিয়াক রিসাসিটেশন হলো, এরপরে পালমোনারি রিসাসিটেশন। পালমোনারি রিসাসিটেশন মানে আমাদের লাংসের মধ্যে হাওয়া পাঠাতে হবে, মানে শ্বাসনালীটাকে খুলে রাখতে হবে। শ্বাসনালী আমরা নর্মালি নাক দিয়ে শ্বাস নিই, এরপরে মুখ দিয়ে আমরা তো এখানে নাক দিয়ে শ্বাস দেবো না পেশেন্টকে, বাচ্চাদের যদি আমরা নাক দিয়ে সিপিআরের সময় দেওয়া হয়, কিন্তু বড়দের ক্ষেত্রে মুখ দিয়ে দেওয়া হবে। মুখের যে নর্মাল অ্যাক্সিস সেটা হচ্ছে গিয়ে যেটা আমাদের ল্যারিংসের অ্যাক্সিস, শ্বাসনালীর যে অ্যাক্সিস সেটার সঙ্গে মিল খায় না। সেই জন্য আমাদের কি করতে হয় না, আমাদের শ্বাসনালীটাকে ওপেন করতে হয় এই সিপিআর দেওয়ার সময়। সেটা করা হয় কি করে না, হেড মাথাটাকে ফিট করতে হয়, থুতনিটাকে আগিয়ে দিতে হয়। থুতনি আগিয়ে দিলে কি হবে, থুতনির সাবম্যান্ডিবুলার যে স্পেস সেখানে হচ্ছে টান লেগে আছে, সেটার সঙ্গে সঙ্গে টানটা এগিয়ে আসবে। তাহলে এয়ারওয়ের যে মানে শ্বাসনালীর যে অ্যাক্সিস আর মুখের যে অ্যাক্সিস সেটা এক অ্যাক্সিসে হবে, প্যাসেজ তৈরি হবে, একটা প্যাসেজ তৈরি হবে। তার মাধ্যমে আমরা ইফেক্টিভলি অক্সিজেন পৌঁছে দিতে পারবো। প্রথম কথা হচ্ছে হেডটি আগে দেখি আমরা যখন মাথা রাখবো তখন আমাদের বাংলা যেটা থাকবে তখন হচ্ছে আমরা সেটা দিয়ে মাথার এখানে প্রেস করবো। যখন যারা আমরা পেছনে head আছে tilt তারা করবো, একটু দাঁড়িয়ে না, তখন আপনারা দেখবেন এটা এইরকম খুব অবস্থায় important। আপনারা যখন বুঝতে পারবেন এই যে যখন পেশেন্ট থাকে তখন আমি হেড টিল্ট করি তাহলে অটোমেটিক্যালি মাউথ ওপেনিং হয়ে যায়, মুখটা খুলে যায়। মুখটা খুলে যায়। নেক্সট আমার যে রাইট হ্যান্ড আছে সেটা দিয়ে আমি চেষ্টা করবো চিন্তা। ঠিক আছে, তাহলে আমাদের কি ছিল, আমরা যখন এই অবস্থায় পেশেন্ট ছিল তখন আমাদের এয়ারওয়ে ছিল এই দিক দিয়ে গিয়ে এই দিক, যেটা বললো অ্যাক্সিস। যখন আমি হেড টিল্ট করলাম তখন আমি চিন লিফট করলাম, এই অ্যাক্সিসটা তখন একটা প্যারালাইজ একটা স্ট্রেট লাইনে স্ট্রেট লাইন আছে। তখন যে আমরা এর পরে যখন আমরা মুখ দিয়ে শ্বাস দেবো বা পেশেন্ট দিয়ে নিজে দিয়ে শ্বাস নেওয়া, সেটা হচ্ছে প্রক্রিয়াটা অনেক সোজা হবে। এই জিনিসটা হবে একটা হাত হচ্ছে মাথার কপালের উপর দিয়ে মাথাটাকে হেড টিল্ট, আর সেকেন্ড হচ্ছে চিন। ঠিক আছে, এটা করার সময় আমাদের কিছু কিছু ক্ষেত্রে সাবধান হতে হবে। কোথায় না, যদি আমি দেখেছি নিজের চোখে অথবা শুনেছি যে হচ্ছে কি যে পেশেন্ট ওরকম অজ্ঞান হয়ে আছে, সে অনেক উঁচু থেকে পড়েছে, ধরুন রাজমিস্ত্রি, সে ওই ছাদে কাজ করতে করতে পড়ে গেছে বা গাছে উঠেছিল সে পড়ে গেছে, তার ক্ষেত্রে যেটা হওয়ার চান্স থাকে আমাদের ঘাড়েই একটা আঘাত, মানে সার্ভাইকাল স্পাইন ইঞ্জুরি। সার্ভাইকাল স্পাইনের কাছে কি থাকে না, নিজেদের হ্যাঁ ওখানে আমাদের যে ব্রেন সেন্টার, মেডালার যে সেন্টার যেখানে হচ্ছে রেসপিরেটরি সেন্টার, যে কার্ডিয়াক সেন্টার, সেইগুলো ওখানে থাকে। তো ইনজুরি থাকলে সেটা যেহেতু ডিসলজ অলরেডি হয়ে আছে, আমরা এই হেড টিল্টটা চিন লিফট করতে গিয়ে ওই ডিসলজমেন্টটাকে বাড়াতে পারি অথবা হচ্ছে মুভমেন্টের মাধ্যমে ওই সেন্টারগুলোকে ইনহিবিট করতে পারি, মানে নষ্ট করতে পারি। সেইটা যাতে না, সেই সমস্ত ক্ষেত্রে স্পেশালি হচ্ছে গিয়ে আমরা হেড টিল্ট লিফট করবো না, শুধু জ্বর শ্বাস দেবো।
সেইটা সেটা গেলে তো একটু এখানে না না কোনো জ্বর কিছু ফার্স্ট থেকে নেই। কিছু শুধু হবে না। হিস্ট্রি দেখেছেন এরকম হয়েছে তখনই এটা মানে এটা হচ্ছে আপনি একা আছেন, সিরিয়াস আপনি লেভেল কাউকে পারছেন স্টেবিলাইজ করাচ্ছেন, তখন কি করে আপনি এয়ারওয়েটা খুলবেন? তখন জল চাষ করাটাই সবচেয়ে ধরুন আপনার তখন তো কোনো হেল্পিং হ্যান্ড আসেনি যে আপনি স্টেবিলাইজ করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে কি করে এয়ারওয়ে? না আমার প্রশ্ন, আমি পড়ে গেছে কিনা আমি দেখিনি, তারপরে আমি এসেছি, আমি জানি না ওর ফাইনাল ইঞ্জুরি আছে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি হেডটেল চিনবেন। যদি না জানেন, ধরুন ধারে পাশে কেউ নেই, আপনি জাস্ট সেকেন্ডে পড়ে গেছেন, যদি আপনি জানতে পারেন তাহলে অবশ্যই যত্ন। না জানলে আপনার কিছু নেই, না জানলে আপনি যে কোনো অন্য পেশেন্টের ক্ষেত্রে যা করবেন এক্ষেত্রেও তাই। না ম্যাডাম আরেকটা কথা, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অনেক সময় কাজ করে। হ্যাঁ, আমরা ও তো তাই বললো, বা ডাল ভেঙে পড়ে থাকে বা একটা ইঞ্জিন সহ পড়েছে, তখন তাকে ব্যাপারটা হচ্ছে আপনি ধরুন রাস্তায় দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনি মানে আপনি প্রথম দেখেন কিন্তু আপনাকে কেউ ডাকলো, আপনি জিজ্ঞেস করলেন কি হয়েছে, বলে 5তলা এই থেকে পড়ে গেছে, তখন দেখলেন যে অলরেডি কেউ একদম সিপিআর দিতে স্টার্ট করে দিয়েছে, যখন দেখলেন যে মুখে যখন হেড কিট হয়েছে সেখানে আপনি সাবধান হয়ে গেলেন, বললেন যে না এটা এর সাথে করা যাবে না, আপনি এটা করুন। দেখো, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা ম্যাডাম আরেকটা জিনিস, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে যেটা হেলথের ক্লিনিক, যদি পেশেন্টের মাথার নিচে কোনো বালিশ টালিশ থাকে সেটা আগে কিছু সরিয়ে থাকবে না, আগে কিছু থাকবে না। আগে সরিয়ে নেবো তো? একদম ফ্ল্যাট সার্ফেস মানে মাথাটাও। হ্যাঁ, মানে এরকম না যে বালিশ রয়েছে বালিশের উপরেই তো। আমাদের দেখবেন স্টেশনে কেউ মাথা ঘুরে পড়ে গেলে প্রথমেই মাথার তলায় একটা ব্যাগ ঢুকিয়ে দেয়, হ্যাঁ এটা ভুল তাই কথা। তো? প্রচুর বেসোভেগাল আছে, আগেই মাথার তলায় ব্যাগ, আরাম হবে। ব্যাগটাকে আগে সরিয়ে পায়ের তলায় দিই। স্বামী অজ্ঞান হয়ে গেছে, বউ পা জুড়ে বসে মাথাটাকে কোলের উপরে নিয়ে। হ্যাঁ, এটা ভীষণ ফ্রিকোয়েন্ট। সতী সাবিত্রী। যখন হচ্ছে আমাদেরকে যে জ্বর হাত দিতে হবে তখন হচ্ছে আমরা এই জিনিসটা করবো না, আমরা তখন হচ্ছে দুই সাইডে হাত দিয়ে আমাদের যে দুটো ম্যান্ডিবল, এই যে দুটো পোর্শন আছে, এই যে দুটো ম্যান্ডিবলের দুটো অ্যাঙ্গেল যেটাকে বলে আমরা অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, এই যে এই হাতটা এখানে দিয়ে আমরা এইরকম প্রেস করবো। মানে জলের যে হাড় সেটাকে আমরা ইফেক্টিভলি আগিয়ে নিয়ে যাই। আগে নিয়ে যাবে। আপনি দেখবেন যে সবাই এখানে ফিল করে দেখবেন যে এই যে হাতটা যাচ্ছে এইখানে বাঁধছে, এই যে মুভমেন্ট মানে এইখানটায় প্রেস করে জিনিসটা দেবেন, যখন এখানে প্রেস দেবেন তখন দেখবেন অটোমেটিক্যালি হ্যাঁ, মুখটা সামনের দিকে এগিয়ে আসে, মানে আপনার এটা তো যে এগিয়ে আসে। সামনে দিকে চলে আসবে, তাহলে অটোমেটিক্যালি আপনার মুখটা ওপেন আপনি হয়ে যাবে। একটা আঙুল দিয়ে না করে এইভাবে করবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি দেখবেন যে না না এরকম না। এইখানটা আপনার প্রেস করতে হবে, দুরন্ত থাম থাম, হ্যাঁ। থাম দিয়ে এই জিনিসটাকে প্রেস করে আনতে হবে। এই যে এগিয়ে গেছে মানে আপার যে ডেন্টাল সার্ফেস আমার আছে যে তার থেকে দেখুন এই যে যে জিনিসটা আছে এই জিনিসটা এইখানে আমরা এটা মাথার সাইড দিয়ে যদি ডেঞ্চার এই যে এই যে নিচে যে বল যেটা বের করে নিতে হবে। পেছনে এই যে- আছে না, না, এই আছে মাথারও না। না না টেনে বের করে নিতে হবে। বাঁধানো এমন ভাবে অ্যাক্সিডেন্ট এর থেকে এখানে প্রেস করে সেখানে এটি ইংলিশ করতে হবে, মানে সমস্ত তো কমপ্লিকেটেড কেস তো অনেক বেশি একটা সঙ্গে একটা কমপ্লিকেট তখন আর কি একটা পয়েন্ট যা মনে আছে এইখানটা প্রেসটা করলে এই জায়গাটা প্রেস করলে এটা হচ্ছে ওপেনিং, ঠিক আছে? তখন এর ক্ষেত্রে কি হবে, তখন এই যে পজিশনটা আমাদের আর সার্ভাইকাল স্পাইনাল কোনো ইনজুরি হবে, এই ঘাড়ের যে আমাদের ভার্টিব্রা যেটা আছে সেই ভার্টিব্রাতে আমাদের কোনো ইনজুরি হবে না, কোনো কিছু ব্যথাও লাগবে না। কারণ এখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা এদের ক্ষেত্রে আমরা মনে করি যে এদের অলরেডি ফ্র্যাকচার হতেই পারে, তো সেই জন্য আমরা যখন সিপিআর দিই আমরা সবসময় যে বেটারমেন্টের জন্য চাই। স্যার আরেকটা জিনিস, যদি আমরা কনফার্ম হয়ে যাই শুড আই পুট এ কলার, নেক কলার? কিন্তু করা হলে তো আমাদের কিনে নিয়ে আসতে হবে। না না, পেপার দিয়েও তৈরি করা যায়, পেপারকে ভাঁজ করে আমরা করতে পারি আমাদের হ্যাঁ, পাঁচশো কিন্তু টাকা। ব্যাপারটা হচ্ছে, যদি আপনার কাছে এরকম প্রচুর ম্যান পাওয়ার থাকে তাহলে আপনি করতেই পারেন, এক্ষেত্রে কিছু অসুবিধা নেই। কিন্তু ম্যান পাওয়ার হতে গেলে আপনি যখন ওই প্রসিডিওরটা করবেন তখন তো আপনাকে কলার লাগাতে হবে, হ্যাঁ। সেটা তো টাইম মানে কস্টলি, মানে এই ক্ষেত্রে টাইমটা যেহেতু আমাদের দেবেন আপনার হাতে যে 4 মিনিট হ্যাঁ ওইটা মাথায় রাখতে হবে তো, হ্যাঁ, গোল্ডেন পিরিয়ড। হ্যাঁ। গোল্ডেন পিরিয়ড। সেই 4 মিনিটের মধ্যে আপনি কলার প্রক্রিয়া করতে পারবেন না। আপনার কলার ভুলে যায়। এবং সেই কারণের জন্য আমরা কি করছি, আমাদের কাছে যেহেতু আরেকটা অপশন আছে তো আমরা সেই জন্য হেড দিয়ে সিলিপ করছি না, আমরা টোটালি যথা দিচ্ছি। না আপনি চলে আসেন ডায়ালিসিসের পাশে, মানে এমার্জেন্সির ওপরে 3 তলায়। যেমন পরবর্তী স্লাইড যেটা আছে সেটা হচ্ছে রেস্কিউ বেসে। এতক্ষণ আমরা কার্ডিয়াক সিকিউর করলাম, হার্ট সিকিউর করলাম, এবার আমরা লাংস সিকিউর করছি। প্রথমে যেটা বললো এয়ারওয়ে সিকিউর হলো, এবার হচ্ছে গিয়ে ভেন্টিলেশন পার্ট। এখানে রেস্কিউ ব্রিথ কি করে করা হচ্ছে সেটা শেখানো হবে। প্রথমে পেশেন্টের যে নাক আছে নাকটা বন্ধ করতে হবে,
হলো। এবার নিজে একটা শ্বাস নিতে হবে, নিজেকে নর্মাল শ্বাস যেরকম আমরা নিই সেরকম একটা নেব, নিয়ে প্রথমে একটা রুমাল বা পরিষ্কার কোনো কাপড় পেশেন্টের মুখের উপর রাখবো, মুখের উপর কি নিজের মুখ নিয়ে পেশেন্টের মুখে টাইটলি ফিক্স করবো, যেটা ফিট হয় ঠিক মতো ফিট হয়। এবার তারপরে আমরা সেটাতে হাওয়া দেবো বা ব্লো করবো, যেটাই হোক। এবার দেখতে হবে, আমি যখনই ব্লো করছি আমাকে দেখতে হবে যে চেস্ট রাইজ ঠিক মতন হচ্ছে কিনা, এবং ব্লোটা দেবো 1 সেকেন্ডের জন্য, পুরো 1 সেকেন্ডের জন্য, এবং তারপরে বুকটাকে আমরা নামতে দেবো আরো 2 সেকেন্ডের জন্য, টোটাল 3 সেকেন্ড। এরকম করে দুবার আমাদের করতে হবে, টোটাল 6 সেকেন্ডের মধ্যে এই জিনিসটা আমাদের করতে হবে। এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে নাকটা কেন আমরা বন্ধ করছি, তাকে মুখটা যখন আমরা দিচ্ছি, আমরা যখন খাওয়া দিচ্ছি সেটা নাক দিয়ে বেরিয়ে যাবে, সেটা যাতে না হয় জন্য নাকটা আমরা ভালো করে চেপে ধরছি। এবার ডক্টর জয় আপনাকে দেখাবে কি করেছে। পেশেন্টকে যখন আমরা ভেন্টিলেশন দিয়ে দিলাম, এরপরে আমরা হচ্ছে পেশেন্টের রেসপিরেশন পার্টটা সিকিউর করবো। আমরা অলরেডি কোন পজিশনে আছি, আমরা অলরেডি পেশেন্টের হচ্ছে এই পজিশনে আছি, হেড টিল চিন লিপ, এই পজিশনে আছে। এই অবস্থায় আমরা কি করবো, আমরা হচ্ছে এখানে আমাদের নিজেদের কাছে যে কাপড় থাকে, পরিষ্কার যে কাপড়, সেই রুমাল উপর যা কিছু মুখের উপর রাখলাম, এবং আমরা নোজটা বন্ধ করবো, টাইটলি নোজটা বন্ধ করবো। নাকটাকে বলে পিঞ্চ করা, পিঞ্চ, ঠিক আছে। আমাদের মাউথ অলরেডি ওপেন আছে, হেড চিন লিপ করে আমাদের মাউথ ওপেন আছে। আমাদের নেক্সট পার্ট হচ্ছে আমাদের যে মুখ, সেটাকে পেশেন্টের মুখের সঙ্গে টাইটলি ফিট করবো, ঠিক আছে। তারপরে আমরা ব্লো করবো। আপনারা দেখুন, এই ওঠাটা কিন্তু হতে হবে, মুখটা কিন্তু খুলতে হবে। আমরা এটা দুবার করবো, ঠিক আছে। 6 সেকেন্ডে 2টো সাইকেল হওয়া উচিত। একবার ওনাদের, এবং যদি কারোর একটা জিনিস, একবার ওনাদের হেডটিল চিনলিপ না করে ওকে, এইটা দেখো যে আমি যদি হেডটিল চিনলিপ না করি তাহলে আমি কি রকম নিঃশ্বাস দিতে পারি, কিভাবে শ্বাস দিতে পারি, আর চিনলিপ করার পরে কি দিতে পারি। এবার যদি আমি পেশেন্ট যেরকম ফ্ল্যাট শুয়ে আছে, এই অবস্থায় আমি কিছুই করলাম, জাস্ট আমি আমার রুমাল চাপা দিলাম, নাক নোজ পিঞ্চ করে আমি হচ্ছে ব্লো করছি। এয়ারওয়ে ওপেন নয়, আমি আমার মতো আমার যে ফোর্স ছিল সেই ফোর্সে আমি দিলাম, বাট দ্যাট ইজ নট এফেক্টিভ। আরেকবার একটু দেখাবেন। হচ্ছে এরপরে আমরা যে পজিশনে ছিলাম, আমরা যে জায়গায় রেখে এসেছিলাম, হেড টিল আর চিন লিপ, এই অবস্থায় আমি চাপা দিলাম, এই অবস্থায় আমি এই হাতে নোজ পিঞ্চ করলাম। ঠিক আছে, প্রত্যেকে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। এয়ারওয়ে খুলে দেওয়ার ইম্পর্টেন্ট, এরপরে আমরা অনেক বেশি হাওয়া একটু আমরা যখন পুরো পুরো আমাদের ল্যারিঞ্জিয়াল অ্যানাস্টেসিস ওপেন আছে, যেটা আছে এই ক্ষেত্রে আমি একটা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যেরকম বলেছিলাম এই সিপিআর এর ক্ষেত্রে হাতটা এই পজিশনে থাকবে, এই পজিশনে আমরা সিপিআর দিতে গিয়ে আমরা 6 সেন্টিমিটার ডিপে গিয়ে ছাড়বো, কিন্তু হাত 5 সেন্টিমিটার ডিপে গিয়ে আমরা ছাড়বো, কিন্তু হাতটা এই পজিশনে থাকবে। ঠিক সেই রকমই আমি হচ্ছে আমার যেরকম মানে নিঃশ্বাস, আমার শরীরে যতটা এফোর্ট আছে আমি নিঃশ্বাস দিয়েই যাবো, সেই রকমই আমরা 1 সেকেন্ড দিয়ে 2 সেকেন্ড ওয়েট করবো। তার কারণ যেমন হচ্ছে আমাদের হার্টের ক্ষেত্রে যেরকম হচ্ছে প্রত্যেকটা আমরা যেমন ব্লাড আমরা হাত থেকে পুরো শরীরে পাঠাচ্ছি, আবার আমরা হাতটা ছেড়ে ওই জায়গায় আছে, তাহলে হচ্ছে আবার আসছে, আবার আমি পাঠাচ্ছি। ঠিক সেরকমই আমি 1 সেকেন্ডে হচ্ছে আমি ভেন্টিলেশনের মধ্যে আমি অক্সিজেনটা পাঠালাম, বাইরে থেকে যে নিঃশ্বাস যেটা হচ্ছে লাংসে পাঠালাম, 2 সেকেন্ড দিলাম, আমরা হচ্ছে ওই হাওয়াটা বেরিয়ে আসছে, কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইড। আমার একটা প্রশ্ন স্যার, আপনি বলছেন যতখানি আমি জোরে ফুঁদে, এইখানে একটা জায়গায় আমি পড়েছিলাম, আমি শুধু পড়েছিলাম, কিন্তু আমি তাতে বলছি কি জোরে ফুঁ দিলে ইট মে গো টু দি স্টমাক নট টু দি লাং। তাতে ঠিক এফেক্টিভ দিতে গেলে খুব জোরে না, একটু ধীরে দিতে হবে যাতে সেটা স্টমাকের মধ্যে চলে না যায়। এবং 1 মিনিট ওই যে রিকয়েল হওয়ার জন্য সময়টা, ওটা ইট ইজ আই অ্যাডমিট, কিন্তু ওই প্রশ্নটা আমি পড়েছিলাম, আমি এটা কতখানি আপনারা বলতে পারবেন। আমি একটু উত্তর দিই। প্রথম কথা হচ্ছে আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি, যতটা জোরে আমরা নিঃশ্বাস নিই, আমরা কিন্তু ততটা জোরে নিঃশ্বাস দিতে পারি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আমি মুখটা খুলেছি, আমাদের ওখানে পাশাপাশি দুটো আছে, নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস। ওরোফ্যারিংসে যে হাওয়াটা যাবে সেটা স্টমাকে যাবে, নেজোফ্যারিংসে যে হাওয়াটা যাবে সেটা আমার লাংসে যাবে। আমরা এখানে কি
করছি প্রথমে Opening. ওপেনিং দ্য এয়ারওয়ে Yes. না ওপেনিং দ্য এয়ারওয়ে তার মানে আমি নেজোফ্যারিংস আর ল্যারিঙ্গোফ্যারিংস মানে যেটা ডাইরেক্টলি এটাতে যাবে ওগুলোকে একই অ্যাক্সিসে আনার চেষ্টা করছি। কেন জোরে দিচ্ছি? আমার ক্ষেত্রে আমি কেন এই রেস্ট্রিকশন দিচ্ছি না যে আস্তে করে দাও? কারণ হচ্ছে ও আস্তে করে দিলে কতটা এফেক্টিভ হবে আপনি দেখুন, দুটো করে দেখা। না এটা তো আমি এটা না দেখে না আমরা দেখি না, হ্যাঁ, আমরা দেখি না, প্র্যাকটিক্যাল দেখি। এটা একই রকম বলছি, hands on। আমি কিন্তু হেড টিল চেঞ্জ করে রেখেছি। ওকে, আমি নোজ চেঞ্জ করলাম, আস্তে দিলাম, আস্তে দিলাম, আপওয়ার্ড অতখানি হলো আপওয়ার্ড অতখানি হলো না। হ্যাঁ, এরপরে আমি তাহলে- আমার ভলিউমে দিচ্ছি। আমার উদ্দেশ্য কিন্তু যতটা সম্ভব অক্সিজেন ওয়ালা হাওয়া আমি দিতে পারি। অ্যাজ ইট ইজ আমি কতটা হাওয়া দিচ্ছি, কত পার্সেন্ট অক্সিজেন দিচ্ছি? এয়ার দিচ্ছি রুমের 21%। আমি তো 100% এমনিও দিতে পারছি না, আমি 21%। যাক না কিছুটা পেটে, অসুবিধে তো নেই। আমি ধরে নিচ্ছি ওর কিছুটা পেটে যাচ্ছে। এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ হাওয়া হচ্ছে আমার লাংসেই যাচ্ছে। আমার দুটো যেহেতু আমার এয়ারওয়ে আমি ওপেন করি। ওপেন করে দিচ্ছি। যদি সামান্য পরিমাণ হাওয়া আমাদের লাগে, কিছুটা হাওয়া যদি স্টমাকে যায় ও ওয়েন আর ডুইং কোনো ক্ষতি নেই। কম্প্রেশন আপনি কিছুটা তো আবার stomach বেরিয়ে এর যাবে। তারপর এইখানে তো আমাদের এনরিচ করার জন্য এসেছি, আমি যেটা পড়েছিলাম আপনি সবসময় শেয়ার করবেন। হ্যাঁ কারণ আমরা এই প্রশ্নগুলো সাধারণত যদি না পাই তাহলে আমরাও কিন্তু চিন্তা করব না আমরা এই ব্যাপারটা কি আমরা হচ্ছে। ফার্স্ট মানে কমন পিপল থেকে কিছুটা উন্নত হওয়ার চেষ্টা করছি। We are not doctor. করলে জিনিসটা এফেক্টিভ হবে আমাদের আচ্ছা, নিজস্ব দেশ থেকে আমরা আমরা সবাই এর দিচ্ছি। শুনে নিন, আপনাকে না একটু কষ্ট করতে হবে ভাই, একটু বলতে। এই আপনি এদিকে আসুন। না ওঠাবো না, আপনাকে একদম ওই চেয়ার। ওই চেয়ারটা। কেন? ওই চেয়ারটা কারণ হচ্ছে আপনাদের আচ্ছা, তিন কথায় নজর। আপনি চলে আসুন। এই আমাদের স্নেকবাড়ি গ্রুপে সবাই জানেন তো ওনার নাম? হ্যাঁ, অশোকনগরের অপর্ণা ভট্টাচার্য। নমস্কার সবাইকে। ঠিক আছে দিদি, আমরা এসেছিলাম, আমরা ছিলাম হচ্ছে ব্রেড ঠিক হবে না আর অনেকটা এগিয়ে গেছি ব্রেড সেল। তাহলে এইটুকুনি ক্লিয়ার হলো যে আমরা অ্যাডিকুয়েট আমাদের ক্ষমতা অনুযায়ী দুটো ব্রেড দেবো, কারণ আমরা জাস্ট দুটো ব্রেডই দিচ্ছি, তার বেশি দিয়ে সময় নষ্ট করছি না। ঠিক আছে? আরেকটি পাওয়া যায় পকেট মাস্ক বলে যে আপনি আছে? গেছেন বোধহয়। আচ্ছা। এটা যদি থাকে তো এটা ব্যবহার করা যেতে পারে। খুলে দেখ। এটা প্রবলেম। এবং এটা একটা মাউথপিসও আছে, এটা এটা অ্যাকচুয়ালি এই পকেট মাস্ক বা রুমাল এগুলোকে আমরা বলি হচ্ছে বেরিয়ার। ম্যাডাম ইয়ে রয়েছে ওই প্লাস্টিক ফেস শিল্ডও রয়েছে, বার করুন। দিয়েছি। এই রুমাল দেওয়ার পরিবর্তে এটা কারণ পকেটে সবার কাছে তো থাকবে না, তাই আমি কিন্তু রুমালটা নিয়ে এখানে যাই। একটা কথা বলে দিই ভাই, সঞ্জয় দা আর এই দাদাকে দেখে কিন্তু ফলো করো না। তোমাদের কাছে মানে সারাক্ষণ ওইটা নিয়ে পকেটে ঘুরছো না। তো আপনাদের কাছে কিন্তু রুমালটাই থাকবে, রুমাল বা কোনো কিছু। এই জিনিস যেটা আছে, এই যে ওপেনিং যেটা আছে, সেটা হচ্ছে আমরা মুখে লাগালাম। আমি যেরকম গ্লো দিলাম, জিনিসটা সবাই হ্যাঁ, সেই মাছটা দিয়ে একটা দেখো, সেই মাছটা কিভাবে ফিট করা যায়, কোন দিকটা ধরবে, কোন দিকটা নাকের দিকে, কোন দিকটা মুখের দিকে। কারণ সঞ্জয়রা জানেন, বাকিরা জানেন না। না, ওই বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে উল্টো। বাচ্চাদের হচ্ছে মাউথ টু নোজ, মুখটা পিঞ্চ করে না। না না ওইটাও উল্টো দিয়ে করতে হবে, সেটাও যদি একটু আলোচনা করে দেওয়া হয়। নিশ্চয়ই আছে। এটা যেটা আছে সেটা হচ্ছে এই যে দেখাবার জন্য নিয়ে গেছি। আমরা একদম ডেমনস্ট্রেশনে নিয়ে নেব। এই যে যেটা পিস, এটা হচ্ছে কানেক্ট করলাম এর সাথে। এবারে এইটা হচ্ছে নেজার সাইজ। ওকে, যে দিকটা সরু, সরু যেটা সেটা হচ্ছে নেজার। আর এই যে কেবলটা, এটা হচ্ছে আপনার লোয়ার চেন। ঠিক আছে, এটা লাগালেন। এখন হচ্ছে এটা আপনি আটকেও দিতে পারেন, নাহলে এমনি থাকবে। পজিশন কিন্তু সেম,
এক্ষেত্রে আপনাকে আপনি এবারে মাস্ক কি দিন চেক করে আর যা কিছু করুন। ভেন্টিলেট কর। ব্যাপারটা হচ্ছে এই অবস্থায় আপনাকে হেড চেঞ্জ করতেই হবে। যদি আপনার কোনো ক্ষেত্রে মনে হয় যে কোনো জায়গায় মাস্ক লিক করছে কিনা সেটা আপনি পরে বলবেন, কিন্তু প্রথমে আপনি ফার্স্টটা দেবেন। ছিল ঠিক আছে? হলো না কেন হলো না?